ঈদযাত্রায় মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আজও উপচে পড়া ভিড়, অপেক্ষায় কয়েক হাজার মানুষ। বিজিবি মোতায়েন করেও জনস্রোত ঠেকানো যাচ্ছে না, মহাসড়কেও যানবাহনের চাপ। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত পৌঁছেছে স্বরাষ্ট্রে। প্রায় 1 মাস পর করোনা নেগেটিভ আসায় পরিবারের স্বস্তি। করোনার ভারতীয় ধরন আরও ভয়ঙ্কর, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। পূর্বাচল প্রকল্পে ক্ষতিগ্রস্তের মাঝে প্লটের বরাদ্দপত্র বিতরণ। এবং মোংলা বন্দরের বহির্নোঙরে আজ পৌঁছবে মেট্রো রেলের দ্বিতীয় চালান। খালাস হবে আরও 6টি কোচ, আনা হবে ঢাকায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মোটরসি। সব নিষেধাজ্ঞা আর নজরদারি উপেক্ষা করে আজও ফেরিঘাটে ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ঢল নেমেছে। ভোরের আলো না ফুটতেই পারাপারের অপেক্ষায় ঘাটে জড়ো হন হাজার হাজার মানুষ। জরুরি সেবার পরিবহন ফেরিঘাটে ভিড়তেই হুমড়ি খেয়ে পড়েন। পুলিশের বাধা আর বিজিবির নজরদারি কোনো কিছুই গতিরোধ করতে পারছে না তাদের। শিশু কিংবা বয়স্কদের নিয়ে যে যেভাবে পারছেন উঠছেন ফেরিতে। যাত্রী কিংবা পরিজন নিয়ে মোটরসাইকেলেও পারাপারের চেষ্টা করছে কেউ কেউ। এদিকে ঘাট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করেও সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, যা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মোটরসি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মুন্সিগঞ্জের শিমুলিয়ায় কিন্তু ঈদে ঘরমুখ মানুষের চরম বিড়ম্বনা আমরা লক্ষ্য করছি যে এই যে বিজিবির চেকপোস্ট এবং নানা স্থানে বাধা বিঘ্ন উপেক্ষা করে কিন্তু এই মানুষের ঢল এখানে নামছে। কোনো বাধাই যেন তাদেরকে বেঁধে রাখতে পারছে না। আমরা দেখছি যে সকাল থেকে যে 7:45টার দিকে যে ফেরিটি ছেড়ে গেছে ফরিদপুর, সেটিতে যেমন হুমড়ি খেয়ে পড়েছিল ঈদে ঘরমুখ যাত্রীরা, ঠিক 10টার দিকে যে আরেকটি ফেরি গেছে এখান থেকে, সেটির ভিড় ছিল আরো বেশি। এরপরে কিন্তু আর কোনো ফেরি এখান থেকে ছেড়ে যায়নি। কিন্তু মাদারীপুরের বাংলা বাজার থেকে এই ফেরি যে একটি এসছে সেটি কিন্তু এখানে নোঙর করে রাখা হয়েছে। এখন কিন্তু 4টি ঘাটের কোনো ঘাটে ফেরি রাখা হয়নি এবং বিআইডব্লিউটিসি বলছে যে দিনের বেলায় তাদের ফেরি চলাচল বন্ধ থাকার যে নির্দেশনা সেটি বাস্তবায়িত হয়েছে এবং জরুরি পরিষেবার জন্য কিন্তু তারা ফেরি পারাপার করছেন। আমরা দেখছি ঘাটে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে, সেগুলোকে পার করার জন্য বলছে আরো কয়েকটি বাড়লে পরে তারা সেই ফেরি ছাড়ার ব্যবস্থা করবেন। কিন্তু এখানে যে বিজিবি চেকপোস্ট রাখা হয়েছে সেখানে কিন্তু কঠোর অবস্থা, কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এখানে অ্যাম্বুলেন্স এবং যে বিভিন্ন পণ্যবাহী ট্রাক আসার ব্যবস্থা থাকলেও কিন্তু মানুষজনকে বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই রাস্তা পেরিয়ে অন্য দিক দিয়েও কিন্তু হাজার হাজার মানুষ এই ফেরিঘাটে এসে অবস্থান নিয়েছে। আপনারা দেখেছেন যে গ্রীষ্মের দাবদাহে কি প্রচন্ড রোদ, এর মধ্যে খোলা আকাশের নিচে যে পন্টুনের মধ্যে কত মানুষ দাঁড়িয়ে আছে। এর পেছনে যদি আমি দেখাতে পারতাম বিভিন্ন আড়ালে, এখানে যেহেতু গাছপালা নেই, এই যে নতুন এই বন্দর, সেই বন্দরে কোনো যাত্রী ছাউনি নেই, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে যেখানে যারা পারছে কোনো একটু ছায়ার মধ্যে অবস্থান করার চেষ্টা করছে। সবার তাকানো শুধু সেই নদীর দিকে কখন একটি ফেরি এসে লাগবে। তারা বলছেন এই পবিত্র রমজানে আজকে বাড়িতে গিয়ে সবে কদর যে নামাজ সেটি আদায় করতে চান পরিবারের সঙ্গে। কিন্তু আমরা বারবার প্রশ্ন করছিলাম যে করোনার এই ভয়াবহ সংক্রমণের মধ্যে আপনারা কেন বেরিয়েছেন। তারা বলছেন যে মার্কেটে বিভিন্ন জায়গায় সবকিছু খোলা, কিন্তু নদীতেই শুধু করোনা। কিন্তু এই সরকার বলছে, এখানকার যে জেলা প্রশাসন বলছে করোনার ভয়াবহ সংক্রমণ ঠেকাতে কিন্তু বিজেপি সহ সবাই মানুষের যে ঢল সেদিকে ঠেকানোর চেষ্টা করছে। এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়ার সর্বশেষ ফটোসি। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সকাল 10টার দিকে মতামতের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইন সচিব। তবে আইন মন্ত্রণালয় বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কি মতামত দিয়েছে তা এখনও জানা যায়নি। গত বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদনটি করেন বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার।
এরপর আবেদনটির আইনি দিক পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর 3 দিন পর রোববার মতামত দিলেন আইন মন্ত্রণালয়। এদিকে 1 মাস পর বেগম জিয়ার করোনা নেগেটিভ আসায় স্বস্তি প্রকাশ করেছে তার পরিবার। বেগম জিয়ার বোন সেলিমা ইসলাম সময় সংবাদকে জানান, চিকিৎসকদের পরামর্শেই বিদেশে নিতে চান তারা। মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক অনুমোদিত হতে হয়। মাননীয় মন্ত্রী মহোদয় গতকাল ওই ফাইলে স্বাক্ষর করেছেন। আমাদের অভিমত নিয়ে ওনারা একটা সামারি তৈরি করেন। সেই সামারি তৈরি করে ওই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অনুমোদন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেন। তার শারীরিক যে প্রবলেমগুলো আছে তার জন্য সে চিকিৎসা নিয়েছে আগেও। ডাক্তার যারা দেখেছেন তারা তো জানেন যে তার কি প্রবলেম, তার কি সেই জন্যই আমরা লন্ডনের কথা বলি। তারাই এটা সাজেস্ট করেছিল, কারণ ডাক্তাররা দেখেছে তার অবস্থা একটু ক্রিটিক্যাল হচ্ছে। সময় সংবাদে আরো থাকছে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ছুটি শুরুর আগে প্রয়োজনীয় লেনদেন সারতে ব্যাংকে গ্রাহকের ভিড়। আরএফএল ইউপিএসসি ফিটিংস, গ্রেড অন ভার্জিন ম্যাটেরিয়াল, যা নিশ্চিত করে সেরা কোয়ালিটি। তাই কিনুন, লাগান ভুলে যান। এবার করোনা প্রসঙ্গ। এখনো গবেষণার পর্যায়ে থাকা করোনার ভারতীয় ধরন তরুণদের জন্য মারাত্মক সংক্রামক। দ্রুত অবনতি ঘটাচ্ছে রোগীর। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশে তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে। ভাইরাসের গতি প্রকৃতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সের ওপর জোর দিচ্ছেন তারা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রতিনিয়ত রূপ বদলানো করোনা ভাইরাসের ভারতীয় ধরনের হানা এখন দেশেও। ডাবল মিউটেন্ট হিসেবে পরিচিত পাওয়া এই ধরন শুরু থেকেই বিশেষজ্ঞদের আগ্রহের কেন্দ্রে। এখনও উপসংহারে পৌঁছানোর মতো তথ্য না মেলা ভারতীয় ধরনকে বিবেচনা করা হচ্ছে ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে। প্রাথমিকভাবে ভারতীয় ভ্যারিয়েন্টকে অধিক সংক্রামক হিসেবেই ধরা হচ্ছে। তাই এর ছড়িয়ে পড়া ঠেকাতে সব ধরনের কৌশল কার্যকর করতে না পারলে দেশে কোভিডের নতুন ঢেউ তৈরি করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ভেরিয়েন্ট পাওয়াটা এক সময়ের ব্যাপার ছিল, কারণ ভারত থেকে আমাদের বাংলাদেশের অনেক যাত্রী তারা ফিরছেন। ব্রিটেনের বিজ্ঞানীরা বলছে যে এটা সংক্রমণটা দ্রুত ছড়াচ্ছে। ভেরিয়েন্ট হোক বা না হোক, যেহেতু আমাদের প্রতিবেশী দেশে স্থল বেষ্টিত কেন্দ্রিকে সেই দেশে অনেকাংশে সংক্রমণ ছড়াচ্ছে, আমাদের জন্য তো অবশ্যই উদ্বেগজনক। ভারতীয় ভেরিয়েন্ট মৃত্যুটা কম বয়স্কদের মধ্যে বেশি হচ্ছে, যেটা সাউথ আফ্রিকার মতো। মহিলাদের মধ্যে বেশি হচ্ছে। আগের ভেরিয়েন্টটাতে মহিলাদের খুব কম ছিল, এবং এই রোগীগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। 3-4 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে ওদের অক্সিজেন স্বল্পতা শুরু হয়ে গেছে। এটার কারণে একটা তৃতীয় ঢেউ আসাটা অসম্ভব নয় থিওরিটিক্যালি। বিশেষজ্ঞরা বলছেন, যারা ভারত থেকে এসেছেন তাদের কঠোর কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। জোর দিতে হবে রোগী শনাক্তে, পাশাপাশি নতুন এই ধরনের গতি প্রকৃতি নির্ণয়ে দেশের নানা প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করে ব্যাপক হারে জিনোম সিকোয়েন্সের তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের জিনোম সিকোয়েন্সিং তেমন হচ্ছেই না। এখন আমাদের এখানে বেশি দেওয়া দরকার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। ল্যাবরেটরি বাড়ানো দরকার, লোকবল বাড়ানো দরকার। দেশের ভিতরে সংক্রমণ যদি বেশি মাত্রায় ছড়ায়, এখানেও কিন্তু ভেরিয়েন্ট হওয়ার একটা আশঙ্কা আছে। তা যদি আমরা ধরতেই না পারি, তাহলে কিন্তু আমাদের হয়তো অনেক স্বাস্থ্যগত পদক্ষেপ নিতে হয়তো আমাদের একটু সমস্যা হবে। টিকা কতটুকু কার্যকরী হচ্ছে সেটাও কিন্তু এই জিনোম সিকোয়েন্সের সাথে জড়িত। বর্তমানে দেশের কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়ার অবকাশ নেই বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময়। মেট্রো রেলের দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি ওশান প্রেস। জাপানের কোবে বন্দর থেকে এবারও 6টি কোচ নিয়ে সমুদ্র বন্দরের 8 নং জেটিতে ভিড়েছে জাহাজটি। বিস্তারিত জানাতে বন্দর জেটিতে আছেন তরিকুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। তরিকুল, এইমাত্র মোংলা বন্দরের জেটিতে ভিড়ছে এমভি ওশান গ্রেস নামে একটি বিদেশি জাহাজ। এবং আপনারা জানেন যে যেটি এই জাহাজটিতে যে পণ্যটি বহন করা হচ্ছে সেটি হচ্ছে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় যে চালান। সেই চালানের যে 6টি বগি, সেই বগি কিন্তু এখানে এই জাহাজটিতে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে জাহাজটি মোংলা বন্দরের জেটিতে কাছাকাছি আসছে, এবং এটি জাপানের কোবে বন্দর থেকে 6টি কোচ নিয়ে এটি এসে আজকেই পৌঁছেছে
এবং গতকাল এটি হিরন পয়েন্ট এলাকায় এটি অবস্থান করছিল ফেয়ারওয়ে বয়াতে, এবং 8 নম্বর জেটিতে ভিড়বে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে এজেন্ট রয়েছে, শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেড, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটি প্রথম চালান যেভাবে খালাস করা হয়েছিল, যে প্রক্রিয়াগুলো মানা হয়েছিল, সেই একই প্রক্রিয়ায় এখানে খালাস করা হবে এবং পরবর্তীতে এটি দিয়াবাড়ি হয়ে ঢাকায় পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই চালানে যে মোট 6টি কোচ রয়েছে, কোচের 48টি প্যাকেজ যে বন্দরে আসার কথা রয়েছে, তার দ্বিতীয় প্যাকেজটি এটি। এবং এর আগে 31শে মার্চ মেট্রোল প্রকল্পের প্রথম চালান নিয়ে মোংলা বন্দর যেটিতে এসেছিল SPM ব্যাংকক নামে একটি বিদেশি জাহাজ। ওই সময় বন্দরে খালাস করা হয়েছিল ওই বগিগুলো। তবে দিয়াবাড়িতে ঢাকায় যেটি পৌঁছেছিল এর প্রথম চালানের যে 6টি বগি, সেই 6টি বগি কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই এটি কিন্তু পৌঁছেছিল। এবং আপনারা জানেন যে রেলওয়ে এই কারগুলো জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করছে বলে আমরা যেটি জানতে পেরেছি, এবং সেখানে একের পর এক তৈরি হচ্ছে এবং পরবর্তীতে এটি শিপমেন্ট হচ্ছে এবং মোংলা বন্দরে এসে এটি পৌঁছেছে। এবং এর যে কোচগুলো আমদানি করছে এটি ঢাকার মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL নামে পরিচিত। মোংলা বন্দর কর্তৃপক্ষ যেটি বলছেন যে 2022 সালের মধ্যে 24টি জাহাজে করে মেট্রোল প্রকল্পের আরও 144টি বগি এই সমুদ্র বন্দর দিয়ে খালাস হবে। তো আপনারা জানেন যে অতি গুরুত্বপূর্ণ এই প্রকল্প, বাংলাদেশ সরকারের মেগা প্রকল্প, যেটি এই প্রকল্পের যে যন্ত্রপাতিগুলো রয়েছে, শুধু বগি নয়, বগির সাথে যে সংশ্লিষ্ট যেগুলো রয়েছে সবই কিন্তু জাপান থেকে এসে পৌঁছাবে। এবং এটি ঢাকাকে যানজট মুক্ত করতে, অর্থাৎ রাজধানীবাসীকে যানজট থেকে মুক্ত করতেই কিন্তু এই প্রকল্পটি নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের বাস্তবায়ন প্রায় শেষের দিকে। এবং পর্যায়ক্রমে এটি এই কোচগুলো কিন্তু ঢাকায় যাবে এবং ট্রায়াল প্রথমত পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে এবং পরবর্তীতে জনসাধারণের জন্য ব্যবহারের জন্য এটি উন্মুক্ত করা হবে। সব মিলিয়ে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে যে এই করোনা পরিস্থিতির মধ্যে যে জাপান থেকে যে পণ্যগুলো বা যে মেট্রোল প্রকল্পের যে কোচগুলো আসছে বা বগিগুলো আসছে, সেই বগি এবং যে অন্যান্য যন্ত্রপাতি সেগুলো কিন্তু এখানে কাজ করার জন্য যথেষ্ট তৎপরতা রয়েছে এবং বন্দরের যে সকল প্রয়োজনীয় যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু সঠিকভাবে এখানে কাজ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। সব মিলে আমার কাছে এই ছিল মোংলা বন্দর থেকে মেট্রোল প্রকল্পের যে দ্বিতীয় চালান আসার খবর, তার সর্বশেষ। মোংলা সমুদ্র বন্দর থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী। ভয়ঙ্কর উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা বিক্ষিপ্তভাবে ঈদে বাড়ি ফিরছেন তারা গ্রামে থাকা স্বজনদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে যাচ্ছেন। সকালে ভিডিও কনফারেন্সে পূর্বাচল প্রকল্পে 1440 জন আদিবাসীদের হাতে প্লট বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের সময় আপনারা একটু মাস্ক পরে থাকবেন, সাবধানে থাকবেন, কারণ আবার নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরও বেশি ক্ষতিকারক, যাকে ধরে সাথে সাথে তার মৃত্যু হয়। আমি জানি এদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে, কিন্তু এই যে আপনারা যে একসাথে যাচ্ছেন, এই চলার পথে ধরেন ফেরিতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না, কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা, বাবা, দাদা, দাদি, ভাই, বোন যেই থাকুক, আপনি কিন্তু তাকেও সংক্রামিত করবেন, তার জীবনটাও মৃত্যু ঝুঁকিতে ফেলে দেবেন। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়? কাজে আপনারা এই ছুটাছুটি না করে যে যেখানে আছেন সেইখানে থাকেন, সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। আমাদের প্রতিবেশী দেশে প্রতিনিয়ত মারা যাচ্ছে এবং এই প্রতিবেশী দেশে যখন হয় স্বাভাবিকভাবে তখন আমাদের দেশে আসার ওটা সম্ভাবনা থাকে। সেজন্য আগে থেকেই আমাদের নিজেদেরকে সুরক্ষিত থাকতে হবে, নিজেদেরকে সেভাবে চলতে হবে যেন আমরা সবাই, আপনারা সবাই যেন এই করোনা ভাইরাস থেকে বেঁচে থাকে। নিবাসের আশেপাশের কয়েক হাজার পরিবারকে ঈদ উপহার দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সে খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল।
ধন্যবাদ মৌটুসি। চট্টগ্রাম সেনানিবাসের পাশাপাশি 3 পার্বত্য জেলার যে সেনানিবাসগুলো রয়েছে তার আশপাশের যে হাজার হাজার বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু ঈদের উপহার দিতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই অংশ হিসেবে আজকে চট্টগ্রাম সেনানিবাসের অভ্যন্তরের পাশাপাশি যে এলাকা রয়েছে সেখানে হাজার হাজার পরিবারকে কিন্তু তারা ত্রাণ সহায়তা দিচ্ছে। এটা মূলত তারা বলছেন একটি ঈদ উপহার হিসেবে দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী, কারণ প্রতিবেশীদেরকে আগে দিতে হবে সেই নীতিতে গিয়েছে সেনাবাহিনী, যে কারণে আজকে এই সেনানিবাসের পাশে যে অসহায় মানুষগুলো রয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছে। তা আমার সাথে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আরিফ। আমরা জানতে চাইবো আজকে আপনারা কেন এই ত্রাণ সহায়তা দিচ্ছেন এবং কাদেরকে ত্রাণ সহায়তাটা দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনারা জেনে থাকবেন যে দেশের চলমান করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে এই 24 পদাতিক ডিভিশন প্রায় বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই খাদ্য সামগ্রী বিতরণ করছে। এরই অংশ হিসেবে আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে মাননীয় জিওসি মহোদয়ের নির্দেশনায় আজকে আমরা 300 পরিবারের ভিতরে এই খাদ্যদ্রব্য বিতরণ করছি। এই খাদ্যদ্রব্যের ভিতরে বিভিন্ন যে আইটেমগুলো রয়েছে এটা দিয়ে একটি পরিবার প্রায় 1 মাস চলতে পারবে। এটা আমরা ঈদ উপহার হিসেবে দিচ্ছি যাতে করে এই পরিবারগুলো এই চলমান লকডাউন মেনে চলতে পারে এবং এই চলমান লকডাউন মেনে চলাটা তাদের জন্য সহজতর হয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম লেফটেন্যান্ট আরিফের সাথে, তিনি আমাদেরকে ব্যাখ্যা বলছিলেন যে কেন এই অসহায় মানুষগুলোকে ত্রাণ সহযোগিতা দিচ্ছে। আপনারা জানেন যে চট্টগ্রাম সেনানিবাসের পাশাপাশি কিন্তু 3 পার্বত্য যে রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি 3 পার্বত্য যেগুলো সেনা স্থাপনা রয়েছে তার আশপাশে যারা দুস্থ মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু একইভাবে ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে। বিষয়টি বলা হচ্ছে এখন পর্যন্ত লকডাউনে যারা একটু দুস্থ হয়ে পড়েছেন তারা যেমন সহযোগিতা পাচ্ছেন, ঠিক তেমনি সামনে ঈদ, জানেন 2 দিন পরে ঈদের সময় যেন তারা একটু সহযোগিতা পায় তারই অংশ হিসাবে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এই ত্রাণ সহযোগিতাগুলো দেওয়া হচ্ছে। আপনারা জানেন লকডাউন যখন শুরু হয়েছিল প্রথম দফায় তখন কিন্তু সেনাবাহিনী তারা সামাজিক দূরত্ব নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তারা মানবিক দায়িত্ব হিসেবে এই ধরনের ত্রাণ সহযোগিতা দিয়েছিলেন। আবারও সে ত্রাণ সহযোগিতা যেহেতু এখন লকডাউন চলছে করোনা সংক্রমণের জন্য এখানকার সাধারণ মানুষ যাতে রাস্তায় বের না হয়, তারা যাতে তাদের যে আয় যেহেতু বন্ধ, আয়ের পথ যেহেতু বন্ধ, সেখানে যাতে তারা যাতে সহযোগিতা পায় তারই অংশের জন্য কিন্তু এই সেনাবাহিনী থেকে এই ত্রাণ সহযোগিতাগুলো বা ঈদ উপহার হিসেবে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আমাদেরকে সেনাবাহিনী। তো আমরা আজকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম সেনানিবাসের ঠিক পাশেই এখানে প্রায় 300 পরিবারকে এখন দেওয়া হচ্ছে। এর পর্যায়ক্রমে কিন্তু এখানে আশপাশে যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে একইভাবে ঈদ উপহার দেওয়া হবে সেনাবাহিনীর পক্ষ থেকে। এখন কিন্তু আমার কাছে ছিল চট্টগ্রামের পাশাপাশি 3 পার্বত্য যে ত্রাণ সহযোগিতা সেনাবাহিনী দিচ্ছে তার সর্বশেষ। চট্টগ্রাম সেনানিবাসের আশপাশের কয়েক হাজার পরিবারকে ঈদ উপহার দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সরাসরি যুক্ত হয়ে শেখা বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। তার সমস্যা সৃষ্টি হলে তার দায় দায়িত্ব সকল সরকারকে উপরেই বর্তাবে। 5, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ পালনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে কয়েকটি রাজনৈতিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান এর প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পেটুয়া বাহিনী, আওয়ামী সন্ত্রাসী বাহিনী, পুলিশ ও র্যাব দ্বারা নিরীহ মানুষের প্রাণহানির প্রতিবাদে বিএনপি সহ বিরোধী দলগুলো প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল। কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও পুলিশের সন্ত্রাসী বাহিনী ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও দেশের কয়েকটি স্থানে গুলি করে প্রায় 20 জনকে হত্যা, অসংখ্য মানুষকে আহত করে। একই সঙ্গে বিএনপিকে জড়িয়ে সরকারি উচ্চপদস্থ ব্যক্তিবৃন্দ উস্কানিমূলক বক্তব্য দিতে থাকে। মিথ্যা মামলায় দেশের বরেণ্য আলেম, ওলামা, ধর্মীয় নেতা, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি অঙ্গ সংগঠনের প্রায় 400 জন নেতাকর্মীকে বেআইনিভাবে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রেখেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য নারী নেত্রী নিপুণ রায় চৌধুরীকে এখন পর্যন্ত তারা কারাগারে আটক করে রেখেছে এবং ইতিমধ্যে 3 বার তারা তাকে রিমান্ডে নিয়ে গেছে। আমরা এটার প্রতিবাদ বরাবরই জানিয়ে আসছি এবং আবার আমরা বলছি যে অবিলম্বে তাদের মুক্তির দিতে হবে। 8 বছর আগের ঘটনাকে কেন্দ্র করে আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রায় 8 বছর আগে আপনার শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল, নতুন করে মামলার চার্জশিট দায়ে দিয়ে বিএনপির নেতৃবৃন্দকে জড়িত করবার চক্রান্তে লিপ্ত হয়েছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সঙ্গে থাকুন সময়ের।